আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। ঠিক আছে, আসাদ ভাই লাইভ শুরু হয়ে গেছে। ভাই যে রফিকুল ইসলাম আসাদ ভাই কিন্তু ক্যামেরার সামনে আসে না, খালি একদিন চলে যান, সবাই জেনে রাখেন। হ্যাঁ, নেক্সট টাইম আবার দেখা হবে। রফিকুল ইসলাম আসাদ ভাই, আজকে যার সঙ্গে আমি পলিটিক্স ক্লাবের আলোচনায় বসেছি তাকে পরিচয় করে দেবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমি একটা বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে যে হঠাৎ একটি নিউজ দেখলাম, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়েছে সাদেক হোসেন খোকার ছেলে, নাম কি? ইশরাক। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে এটা কি পরিবারতন্ত্র কি না। তো আমাদের আজকে আলোচক মুসলিম সমাজের, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন। প্রথম প্রশ্ন আপনার তুলে ধরবো, সেটা হচ্ছে আপনি কেমন আছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা কি পরিবারতন্ত্র কি না। ইশরাক হোসেনকে যে, ইশরাক হোসেনই তো না, ইশরাক হাসান, তাকে যে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র করা হয়েছে, এটা কি পরিবারতন্ত্র কিনা? তার বাবা মেয়র ছিলেন, সেই কারণে কি তাকে মেয়র করা হলো কিনা, বা নির্বাচিত পদ্ধতিতে যে মেয়র গুলো সাধারণত দেশে হয় সেইটাকে মানে কিভাবে ইগনোর করা হলো, প্লিজ বলবেন। মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি সম্মানিত দর্শক শ্রোতা এবং আপনারা যারা আছেন সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে ঢাকা সিটির মেয়র ঘোষণা করেছে ইশরাককে, আমি এই নিউজটা এখনো পাই নাই। কে করেছে, কিভাবে করেছে, এটা বিস্তারিত জানলে তারপর আমি এটা ব্যাখ্যা দিতে পারবো। যেহেতু এই ব্যাপারে আমি দেখলাম আর কি, আমি এটা ভুয়া নিউজ হতে পারে, যার কারণে ব্যাপারে অনেক ভুয়া নিউজ কিন্তু থাকে। এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করবো না, এই নিউজটা প্রপারলি দেখবো, তারপরে আমি এই ব্যাপারে নেব। জি, আপনি কথা বলেন। আমরা কথা বলছিলাম বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। মাসুদ হোসেন অনেক সময় মানে রাজনৈতিক বক্তব্য দেবার সময় ব্যালেন্সিং করেন কিনা আমি জানি না। কিছুদিন আগেও বিএনপিকে অনেক চাপের মধ্যে রেখে কথা বলেছেন। মাঝখানে জামাত ইসলামের ইফতারের পার্টির দাওয়াত পাননি, তারপরে জামাত ইসলামকে কিছুটা মন খারাপও করেছেন। আজকে উনি ইশরাক মেয়র হয়েছেন, এই খবর শুনে মন্তব্য করতে চাচ্ছেন না, বলছে এটা অথেন্টিক কিনা আমি জানি না। আমি ধরে নিলাম এখনো এটা অথেন্টিক কি না আমরা জানি না। তারপর যদি তাকে মেয়র করা হয়, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র করা হয়, তাহলে আমার প্রশ্ন ছিল যে এই জাতীয় ঘোষণা কি কোনো পরিবারতন্ত্র কিনা, এইটুকুই বলবেন। এখানে আপনি যেটা বললেন অথেন্টিক নিউজ ছাড়া মন্তব্য করা কঠিন। তারপরও আপনি যে বলছেন যদি হয় বা হতে পারে, যদি অথেন্টিক যে প্রশাসন থেকে তাকে মেয়র করা হয়েছে এই ধরনের নিউজটা যদি সত্যি হয়ে থাকে, প্রশাসক নিয়োগ করতে পারে মেয়র। হ্যাঁ, এখন তো মেয়র কিভাবে নিয়োগ করবে এটা তো আমার বোধগম্য হয় না। আচ্ছা, আমি অবশ্য দুটা নিউজের কি দেখলাম, স্টিকার দেখলাম, এটা দুটা নিউজ ফেক কিনা আমি শিওর না। হ্যাঁ, তো যে যদি ফেক নিউজ, এটা নিয়ে আমার মনে হয় আজকে আলোচনা না করে এটা অথেন্টিক নিউজ কিনা দেখে তারপর আমরা আরেকদিন এর ব্যাপারে আলোচনা করব বিস্তারিত বিষয়ে। ঠিক আছে, আলোচনা করেন। কিন্তু এর মধ্যে ইলিয়াস হোসেন একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্য জেদ ধরে আমাদের আম জনতা পার্টির মহাসচিব, মানে তরুণ নেতা তারেক, একসময় সেরির পরে দেখি লাইভে এসে বলল যে প্রশাসক নিয়োগের জন্য অনেক লেনদেন হচ্ছে, অনেক কাইকাবার, অনেক ওয়ার্ডে, ওয়ার্ডে, হ্যাঁ শত আর কি, শত সংখ্যাটা আমার সঠিক মনে নেই, ওয়ার্ডে প্রশাসক নিয়োগের জন্য অনেক টাকা পয়সার মানে হচ্ছে। আমি একজন গণফোরামের একজন নেতা রফিকুল ইসলাম পথিক, তার স্ট্যাটাসে দেখেছি যে এত কোটি টাকা খরচ করে প্রশাসক নিয়োগ হচ্ছে। এই সমস্ত কথার প্রেক্ষিতে বলতে হয় যার অটে তার কিছু না কিছু বটে। আপনি স্পেসিফিকলি যদি তথ্য নাও থাকে, আপনার কথা শুনছেন বাংলার চোখ, আমি জানি না চোখ কার, ব্যক্তি মানুষ হিসেবে কারো চোখ কিনা। তো কোনো প্রশ্ন থাকলে করবেন, আপনি বলবেন যে এই যে নির্বাচন ব্যবস্থাকে ইগনোর করে, পাশ কাটিয়ে যে প্রশাসক নিয়োগ বা এই ধরনের বিষয়গুলিকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? না, আমি মনে করি এই সরকার অলরেডি 8 মাস পের হতে চলেছে, আগস্টের পর থেকে পর্যন্ত। তো এখন তো মার্চ মাস, তাই না? তা আগস্ট আর এখানে মার্চ চলতেছে। তো অলরেডি তো ওরা, আমি মনে করি যে যতটুকু সময় পেয়েছে স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে দিতে পারত। স্থানীয় সরকার নির্বাচনটা ব্যবস্থা করে তারা জনপ্রতিনিধি যারা জনগণকে নির্বাচিত করবে, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগটা করে দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। এইভাবে প্রশাসক নিয়োগ
বা আইনের মাধ্যমে অমুক মেয়র এগুলো করা এবং অর্থের বিনিময়, এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই সরকারের থেকে তো আমরা এই ধরনের আশা করি না। আমরা তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। তাহলে নতুন বাংলাদেশের শুরুতেই যদি দুর্নীতির ছোঁয়া লাগে, তাহলে নতুন বাংলাদেশ কিভাবে গড়া সম্ভব হবে? আমি মনে করবো যদি এরকম কিছু হয়ে থাকে, দ্রুত যারা এগুলোর সাথে জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং অনতিবিলম্বে এগুলো বন্ধ করুক এবং স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আমি আহ্বান জানাই। আচ্ছা, একটা সাক্ষাৎকারে আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার তারেক জিয়া সম্পর্কে একটি প্রশ্ন করা হচ্ছে। দেখেন যে তারেক জিয়া বলেছেন যে আপনি, জনগণ মনে করেন যে আপনি আপনার সরকার নিরপেক্ষতা হারিয়েছে। তো সেই প্রশ্নের উত্তর দিলেন প্রধান উপদেষ্টা যে ভাই একটু আস্তে, এখানে টকশো চলছে, হ্যাঁ একটু আস্তে। উত্তরটা দিয়েছেন এরকম যে তারেক জিয়ার তো এরকম কোনো মানে বক্তব্য থাকার কথা না। মানে এই যে পাবলিক পারসেপশন যে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অলরেডি উঠেছে, সে তারেক জিয়াই বলুক আর যেই বলুক না কেন। আমি একটা দেয়ালে লেখা দেখলাম, জয় বাংলা লেখা, সেখানে কে বা কারা জয়ের বর্গোজ্জার পাশে দিয়ে একটা রশ্মি বসিয়ে দিয়েছে, অন্তুস্তার পাশে একটা আকার দিয়েছে, জিয়া বাংলা হয়ে গেছে। এই যে জয় বাংলা জিয়া বাংলা হয়ে গেল। এখন বাংলাদেশের আমরা যারা রাজনীতি করছি, আমরা তো সবসময় বিরোধী দল, তাই না? এখন সমালোচনা করাই আমাদের কাজ। সমালোচনা সম্পর্কে একটি শব্দ দূষণের মধ্যে আপনারা শুনতে পেরেছেন কিনা, সমালোচনা সম্পর্কে একটি প্রশ্ন আমরা আগের এপিসোডে করেছিলাম। মানে সমালোচনা মানে হচ্ছে আলোচনাটা সমস্বরে করা, মানে একসাথে কয়েকজনের মিলে আলোচনা করা, এটাই হচ্ছে সমালোচনা। তা আপনি কি সমালোচনা করবেন এই সরকারকে বলে? আপনার কথা শুনছেন রানা খান। তো আপনি যেটা বললেন, প্রথম প্রশ্নটা কি ছিল আপনার? প্রথম প্রশ্ন ছিল যে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল মাননীয় উপদেষ্টাকে, ডক্টর ইউনূসকে, যে জনগণ মনে করে যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এই ধরনের প্রশ্ন। তো উনি তখন পাল্টা উত্তর দিয়েছিলেন যে তারেকের মানে মনে না করলে হয়েছে, মানে এরকম কিছু। পুরোপুরি আমি তো হুবহু তুলে ধরতে পারছি না বলে দুঃখিত। তবে আপনার কি মনে হয় যে সরকার কি আসলে নিরপেক্ষতা হারিয়েছে? এটা যে প্রশ্নটি করেছে, আমি মনে করি এই প্রশ্নটি সম্পূর্ণ অবান্তর একটি প্রশ্ন। এখানে নিরপেক্ষতা হারাইছে বলতে এরকম কি, আপনি পরাজিত শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন, আর সেটা যদি করতে কেউ না দেয় তাহলে বলবেন যে এটা নিরপেক্ষতা হারাইছে। এটা তো আসলে ঠিক না। এই ধরনের কথা বলা, নিরপেক্ষতা বলতে আপনি কি বুঝেন? আমি বলি, মনে করি যারা পরাজিত শক্তি, যারা এখান থেকে বিতাড়িত হয়েছে এই দেশ থেকে, যারা গণহত্যা চালিয়েছে, ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, তাদেরকে তো এই দেশে রাজনীতি করতে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। এটা তো গণহত্যাকারী দল। তাদেরকে আপনি যদি বলেন যে নিরপেক্ষতা হারাইছে, তাদেরকে আমি বলবো কেন? জনগণ বলেন। জনগণ তো এই কথা কখনোই বলে। বাই দিস টাইমে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে এই সরকার, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা হবে সিদ্ধান্ত নেবে জনগণ। এটা আমাদের মানে এটা কি সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার কি আসলে এটাকে ইগনোর করছে, পাশ কাটিয়ে যাচ্ছে কিনা? অনেকেই বলছে, আপনি সহ অনেক দলই বলছে যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করে লাভ কি হবে, আওয়ামী লীগ নতুন নামে চলে আসবে, নতুন লীগ, হ্যাঁ লীগ নাহলে বিগ আসবে, যাই হোক আসবে। আপনারা যেমন ছাত্র লীগকে নিষিদ্ধ করার পরে কেউ কেউ আমাদেরকে আওয়াজ তুলেছে যে আমি এখন যুবলীগের নেতা। তা আপনি নিষিদ্ধ করে ফলটা পাবেন কি, সেটাই এখন বিষয় হলো এটাই। আমি মনে করি যে 5ই আগস্টের পরে এই যে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলো সন্ত্রাসী সংগঠন, এই ব্যাপারে ছাত্র জনতাকে তীব্রভাবে গণ আন্দোলন প্রয়োজন ছিল। আগে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা, যখন এটা সন্ত্রাসী সংগঠন ঘোষণা হতো তাহলে আওয়ামী লীগ নিয়ে আর কেউ কথা বলার সুযোগ থাকতো না। আচ্ছা, এখানে হইলে আমাদের ব্যর্থতা বলে আমি মনে করি। আচ্ছা, এখন এই যে আপনি বললেন যে এই যে আপনি বললেন যে নিরপেক্ষতার কথা, এখন এই নিরপেক্ষ বলতে কারা? নিরপেক্ষ বলতে এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকি যে দলগুলো আছে তাদেরকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখতেছে কিনা সরকার, এটা হলো বড় প্রশ্ন। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, কে বলছেন? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন এখন লালমনিরহাট থেকে। এখন বিষয় হলো
আমরা মনে করি কে যে বলছেন? এই নাম কি? সরকার যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন ও আচ্ছা, করবে, ভালো আছো। আমি আসলে এটা আমরা অনেক, আশা লালমনিরহাটের করতে পারি। নারী গৃহের কেননা সদস্যের সাথে কথা বলেছি। এই আপনার সরকারের কথা প্রতি ফোনে পাই নাই, জনগণের এই জন্য ফোন অনেক করছিলাম। আশা আকাঙ্ক্ষা আমি একটু লাইভে আগামী টক নতুন শোতে আছি, বাংলাদেশ পরে আপনার সঙ্গে গঠন কথা বলবো, করা। ঠিক আছে? এখন বিষয় হলো এই যে বললেন 10 মিনিট পরে কথা বলছি, ঠিক আছে? আপনি বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে লেনদেন, এটা তো নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। তো অবশ্যই এই ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে। অবশ্যই দ্রুত উনি নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে হবে স্থানীয় নির্বাচনটা দ্রুত করার জন্য। আচ্ছা, আপনার আলোচনাটাকে আর একটু গতিশীল করার জন্য আমি বলতে চাই, নিরপেক্ষতার প্রশ্ন যখন আসলো, একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, এবং সেখানে চলমান উপদেষ্টা একজন অবসর পদত্যাগ করে সেই রাজনৈতিক দলের প্রধান হয়েছেন, এবং কেউ কেউ বলছেন রাষ্ট্রীয় তত্ত্বাবধানে দলটা হয়েছে, এবং যাবার সময় যেভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করেছেন, তাদেরকে মনে হয়েছে যেন আমাদের দেশের মানুষ যেমন বাবা মার দোয়া নিয়ে বিয়ে করতে যায়, সেরকম মনে হয়েছে যে এই রাজনৈতিক দল গঠন করবার জন্য সরকারের বা সরকার প্রধানের উৎসাহ উদ্দীপনা আছে। সেই সাথে আরও অনেক বিষয়গুলো প্রশ্নের সামনে চলে এসেছে, তাদের আত্মপ্রকাশে অনেক টাকা খরচ, এবং সেই সাথে তাদের ইফতার পার্টিতে কোটি টাকা খরচ, 5 স্টার হোটেলে, ইন্টারকন্টিনেন্টালে, সেইগুলোর যদিও যাদের ক্ষমতার খুব কাছাকাছি থাকে, যাদের সম্ভাবনা খুব উজ্জ্বল হয়, সেখানে নানান রকম ব্যবসায়ীরা, বিশেষ করে কালো টাকার মালিকরা ফাইন্যান্স করে। এরকম আপনার মুসলিম সমাজ বা আমাদের গ্রিন পার্টির যদি এই অবস্থা রমরমা হতো, এখানেও হয়তো সেরকম অনেকে অফার করতো, আমরা নিতাম কিনা সেটা প্রশ্ন। কিন্তু আমার কথা হচ্ছে, তারা কি তাহলে এই বড় বড় অফারগুলো নিয়েছে? শুনলাম বসুন্ধরা গ্রুপ থেকে এত হাজার কোটি টাকা অমুক জায়গায় থেকে। সত্য মিথ্যা বিচার করতে আমরা যাচ্ছি না, শুনেছি তা আংশিক সত্য, কারণ না হলে তারা এত টাকা খরচ করে আত্মপ্রকাশ অনুষ্ঠান করলো কিভাবে? এত টাকা খরচ করে 5 স্টার হোটেলে তারা অনুষ্ঠান করলো কিভাবে? একজন সার্জিস আলমের মতো একজন নেতা, যিনি তার পঞ্চগড় জেলায় গিয়েছেন, সেখানে হেলিকপ্টারে, এবং সেখান থেকে নেমেই 100টি গাড়ির বহন নিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এখানে খরচপত্রের ব্যাপার নিশ্চয়ই আছে। সেখানে সরকার কোনো নিরপেক্ষতা হারিয়েছে কিনা, এই প্রশ্নটা তো একদম অবান্তর নয়। আপনি বলবেন কি? আমি প্রথমেই বলবো যে আসলে আমরা এখনো ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে সেভ করতে পারিনি। আচ্ছা, এখন এখানে একটা মাস্টার গেম হয়েছে। মাস্টার গেমটা কিরকম? এই ছাত্র জনতার প্রতি, এই ছাত্রদের প্রতি জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল 5 তারিখের পর থেকে, যে আমরা নতুন বাংলাদেশ দেখব, নতুন স্বাধীনতার সূর্য দেখব। তো আসল বিষয় হলো এদের তো আসলে রাজনীতিতে ওইভাবে এখনো ম্যাচুরিটি হয় নাই, ওরা তো এখনো ছাত্র। তারও আমাদের মতো তো গভীর রাজনীতি নিয়ে যদি তারা ঘাটাঘাটি করতো, তাহলে হয়তো বা এই ধরনের এই মুহূর্তে তারা নতুন একটা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিত না, বা তাদেরকে যারা মিসগাইড করেছে তারা ওইভাবে মিসগাইড করতে পারতো না। বা তো আরেকটা বিষয় হলো, আমি এক্ষেত্রে বলতে চাই যে এই বেনিফিটটা কারা নিল, যে তাদেরকে যে রাজনৈতিক দলটা গঠন করাইলো, বেনিফিটটা কার হলো? বেনিফিটটা হলো কাদের? বেনিফিটটা হলো যারা 5 আগস্টের পরাজিত শক্তি এবং এই আধিপত্যবাদী শক্তি, তাদের। কিভাবে? তারা একটা গণ আন্দোলনকে নস্যাৎ করে দিল একটা সিস্টেমে। কিভাবে? যে এখন ছাত্ররা, আগে ছাত্র জনতার ব্যানার একটা মুভমেন্ট তৈরি করছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হতে পেরেছে, বিধায় আজকে এই আন্দোলন সফল হয়েছে। এখন কি করলো? সেই আন্দোলনটাকে একটা রাজনৈতিক দলের কাছে আবদ্ধ করে দিল। তাতে কি হইলো? এখন তারা যদি একটা কোনো আন্দোলন ডাক দেয়, সেখানে অন্য কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন তারা কিন্তু সেখানে শর্তবর্তভাবে যাবে না। তাহলে এখন লাভ হইল কার? লাভ হইল ওই যে যারা ভারত আধিপত্যবাদী শক্তি তাদের, এবং তারা যারা পরাজিত শক্তি আওয়ামী লীগের। এখন আমি বলবো এই সব থেকে খণ্ডিত করে দেওয়া হয়েছে, খণ্ডিত করে দেওয়া, এবং তারা ঘোষণাও দিয়েছে, নাহিদ বলেছে যে এখন আর কোনো সমন্বয় নাই। তার এখন ছাত্র এই শক্তিটা রাজনৈতিক বলয়ে ঢুকে যাওয়ার পরে তারা যখন ফাইন্যান্স পাচ্ছে, তাদেরকে করাপ্টেড করে দেওয়ারও অনেক পরিকল্পনা হচ্ছে এবং বাস্তবায়নও হচ্ছে। তো এই বাস্তবায়নের সাথে কি এই সরকারেরও হাত আছে? এই সরকারের সেনাবাহিনীর যে প্লেন, হেলিকপ্টার, যে আসিয়া ধর্ষণের কারণে মৃত্যুবরণ করেছে, তাকে যে হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হয়েছে, সেখানে নাকি একটা সিট খালি ছিল, সেখানে সার্জিস উঠে পড়েছে। সার্জিস বলেছে সিট খালি ছিল,
আমি তখন আমার টকশোতে একজনকে বলেছিলাম, ভাই আপনি 10 নম্বর সদরঘাট থেকে রামপুরা যেতে একটা সিট পান না, আর সার্জিস একটা হেলিকপ্টার সিট পেয়ে গেল, এগুলো কি পক্ষপাতমূলক আচরণ নয়? না, এখন আমি পক্ষপাত বলতে আমি এটাই বলবো যে আমাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই। তা আমি এই ছাত্র জনদের উদ্দেশ্যে বলবো, আপনারা তো অলরেডি ষড়যন্ত্রে পা দিয়েছেন, হাতে পা দিয়েছেন, বিধায় আপনাদের চরিত্র অলরেডি ধ্বংসের পথে চলে গেছে। যে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপ 1500 কোটি টাকা দিয়েছে এই রাজনৈতিক দল গঠন করার পিছনে, কারণ বসুন্ধরা আরো বেশি 15,000, হ্যাঁ 1500 কোটি টাকাই 1,500 আর কি। তো এখন এই যে টাকাটা দিল বসুন্ধরা গ্রুপ, কেন দিল, কি কারণে দিল, কাদের নির্দেশে দিল, আচ্ছা এই বিষয়গুলো আপনাদের খতিয়ে দেখা দরকার ছিল। তাহলে বসুন্ধরা গ্রুপের যে কি নাম ছেলেটার, আহমেদ আকবর সোবানের ছেলে আনবির আনবিরের বিরুদ্ধে একটা কিন্তু মানে স্পর্শকাতর মামলা ছিল, যেটা নিষ্পত্তি হয়েছে কিনা আমি জানি না। আপনি কি মনে করেন যে আনবিরের এই মামলাটা অনেক হালকা হয়ে গেল এই টাকা দেওয়ার কারণে? যদিও টাকা দিয়েছে কি তার কোনো প্রমাণ আমার কাছে নেই, আপনি হয়তো পত্রপত্রিকায় পেয়েছেন কিনা আমি জানি না, এটা বাস্তবতা অনেক ফেক নিউজও থাকে। যদি এরকম হয়ে থাকে যে তারা ছাত্রদেরকে এই দলকে 1500 কোটি টাকা দিয়েছে, তাহলে কি আনবিরের বিরুদ্ধে কোনো যদি মামলা থেকে থাকে সেসব মামলা কি হালকা হয়ে গেল? না, এখন বসুন্ধরা গ্রুপ পরাজিত আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল, তারা অনেক সুযোগ সুবিধা আওয়ামী লীগ থেকে নিয়েছে এবং তারা আওয়ামী লীগকে ফাইন্যান্স করেছে। তারা তো বড় ব্যবসায়ী গ্রুপ এবং অনেকগুলো প্রজেক্ট তারা আওয়ামী লীগ থেকে নিয়েছে। তো স্বভাবতই যখন 5ই আগস্টের আওয়ামী লীগের পরাজয় ঘটেছে, তারা যেহেতু ব্যবসা করে, তারা চাইবে তাদের ব্যবসাটাকে টিকায় রাখার জন্য নতুন যে সরকার বা নতুন যারা আছে তাদের সাথে একটা নিউট্রিশনের জন্য। নতুন যে দল সেটা তো নতুন লীগ, আপনি নামটা নতুন লীগ রাখলে কেমন হয়? এখন তো আওয়ামী লীগের মতো তারা টাকা পয়সা নিচ্ছে। এই যে ঘটনাটা ঘটলো তাতে কি হইলো, তাতে 5ই আগস্টের যে মানুষের স্বপ্ন ছিল, নতুন যে স্বপ্ন, এই স্বপ্নটা পুরো ধ্বংস করে দিল। তখন এখন বিষয় হলো এই যে বললেন যে সার্জিস 150 গাড়ি বহর নিয়ে গেল, হেলিকপ্টারে যাচ্ছে এবং অনেক নেতারাই যাচ্ছে, বিভিন্ন জায়গায় শোডাউন করতেছে। তাহলে আপনার এই 5ই আগস্টের পরে যে চেতনা যে আমরা নতুন সূর্যোদয় দেখব, নতুন স্বাধীনতা দেখব, নতুন বাংলাদেশ গঠন করব, সেটা রইল কোথায়? না, কিন্তু সার্জিসের তো অপরাধ কি, সে রাজনীতি করবে? পঞ্চগড়ে গিয়ে এসে দেখা যাচ্ছে 8 বছরের শিশুদের একটা শতাধিক শিশুদের নিয়ে একটা র্যালি করেছে। ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো এই 8 বছরের শিশুরা এক সময় ভোটার হবে, তার সার্জিসের জনপ্রিয়তা বাড়বে। সার্জিস সম্পর্কে বলা হয়েছে যে সে এক সময় বঙ্গবন্ধুর খুব পোষণ করেছেন এবং তখন ছাত্রলীগেও হয়তো বা ছিল, এবং সার্জিস বলেছে যে আমরা তখন ছাত্রলীগ না করলে উপায় ছিল না, এমন সিস্টেমের মধ্যেই ছাত্রলীগ আমাদেরকে আষ্টে পিষ্টে রেখেছিল। তার উপরেও বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসা, ভক্তি, সেই রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে। তারপরেও এই সার্জিস বাহিনী কিভাবে বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙলো বা তার প্রতিকৃতি ভাস্কর্য ভাঙছে, এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। তবে আমি মনে করি 32 নম্বর ভাঙছে, এটা অ্যাবসলিউটলি একটা সঠিক কাজ করেছে, কারণ এটা হলো ভারতীয় নেগেটিভ। 32 নম্বর ভাঙা ঠিক আছে। এই 32 নম্বর থেকে এই দেশের বিরোধী যত ষড়যন্ত্র, পাকিস্তান বাংলার যত ষড়যন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের যে এই যে হেফাজতের গণহত্যা প্লাস এই দেশের যে নানান ষড়যন্ত্র, এই আয়নাগর, এই সেই হাবিজাবি, এই ছাত্র জনতার আন্দোলন দমানোর জন্য যে গুম, যত ধরনের ষড়যন্ত্র সব এই 32 নম্বর থেকে করা হতো। এখন 32 নম্বরকে অক্ষুণ্ণ রেখে একটি জাদুঘর করা যেত না? 32 নম্বরের তো একটা ঐতিহ্য আছে, আপনি একটার সঙ্গে একটা মিলিয়ে ফেলছেন। আমি মনে করি 32 নম্বরে এগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে টোটাল এখানে বহুতল ভবন নির্মাণ করা প্রয়োজন, এখানে মসজিদ নির্মাণ করা প্রয়োজন, মাদ্রাসা নির্মাণ করা প্রয়োজন। স্কলার বলেছেন যে মসজিদ করা যাবে না। না, এখানে মসজিদ, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, মসজিদ একজন স্কলার বলেছেন, একজন খ্যাতনামা স্কলার বলেছেন যে এখানে মসজিদ করা যাবে না। যদি করা যায় রাষ্ট্র এই মসজিদের নামে এই সম্পত্তিটা ওয়াকফ করে দিতে হবে। তারপরে অবশ্যই অবশ্যই আমি মনে করি যে মসজিদের নামে আপনি একটা স্থাপনা ভেঙে মসজিদকে দিতে, আমি বলি দায় মসজিদ নিবে না, না এটা ধর্ম এই দায় নিবে না। আমি তো বলতেছি এটা রাষ্ট্র, এই ভাঙাটা হচ্ছে মব জাস্টিস, আপনি এটার পক্ষ সমর্থন করছেন না। এটা হলো আপনার এই জায়গাটা এই আপনার জরিমানা কত হবে, ওয়াকফ করে মসজিদের নামে দিয়ে দেওয়া হোক। ওইখানে যে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হবে, মাদ্রাসা কমপ্লেক্স করা হবে, সেখানে এই যে 5ই আগস্টের যে ছাত্র জনতা হত্যার শিকার হয়েছে এদের জন্য এদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সবসময় দোয়া করা হবে। কিন্তু এখানে কোনো, আর সেই সাথে যে পরিবার যারা নিহত হয়েছে বা আহত হয়েছে, এদেরকে প্রত্যেকের একটা করে ফ্ল্যাট এখানে দিয়ে দেওয়া দরকার।
আচ্ছা আচ্ছা, একটা মেসেজ পড়লাম যে একজন লিখেছেন যে আপনি এত সুন্দর করে যুক্তি সহকারে কথা বলেন, আপনার আদর্শ অত্যন্ত চমৎকার, কিন্তু তার মধ্যে আরেকটা মেসেজ আমাদের একটা নাম্বার এসেছে, উনি বলছেন যে এখানে কেন মসজিদ, কেন মসজিদ মন্দিরও তো হতে পারে, আপনি মসজিদ এবং মন্দিরের মধ্যে কিভাবে পার্থক্য করছেন? এখন প্রশ্ন মসজিদ মন্দির ব্যাপারটা একটু পরে আসে, অন্য একটা সাবজেক্ট একটু বলতে থাকি। সেটা হলো, আমি তো আসলে যে ভারতীয় আধিপত্যবাদী শক্তি, যেটা আমি বললাম যে বারবারই আমাদের যে মূল স্বাধীনতার সূর্য বা স্বাধীনতার চেতনা, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, এটাকে নস্যাৎ করে দিচ্ছে। এখন এই কারণটা কি? এখন আমি মনে করি আমরা আসলে যে কোনোভাবে হোক এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির কাছে আমরা অনেকটাই অসহায় বিভিন্নভাবে। যেমন এক নম্বর হলো, আমাদেরকে পরিকল্পিতভাবে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে। যেমন কিভাবে? যেমন আপনার 1952 সালের আমাদের যে বিপ্লবী ভাষা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমরা ভাষার স্বাধীনতা পেলাম, রাষ্ট্রভাষা বাংলা হবে রাষ্ট্রভাষা। এই ভাষার স্বাধীনতা পাওয়ার পরে একটা খাম্বা বানানো হইলো কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে খাম্বা বানানো, এটা হলো ভারতীয় নেগেটিভ। এই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তাদের পলিসিতে এই খাম্বাটা বানানো হয়েছে, যে ওইখানে যাবে, যাওয়ার পরে ওইখানে খাম্বা পূজা করবে, তাহলে এই লোকগুলো আর ভারতের আধিপত্য থেকে বাইর হওয়ার সুযোগ থাকবে না। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা শুরু করি ওইখানে ওই যে এই পূজা, খাম্বা পূজা। জি। তো এখন আমরা আমাদের যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম কিন্তু এই খাম্বা পূজা দেখে অভ্যস্ত। আপনি একটু খুলে বলবেন খাম্বা পূজা বলতে? খাম্বা পূজা যে খাম্বাগুলো গাছলো সেটা নাকি? আরে না, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনার খাম্বা দিয়ে বেদি বানানো হয়েছে, বলা হয়েছে এটাকে শহীদের বেদি। ও আচ্ছা, শহীদ মিনার বলে তাদের ভাষায়। ও ঠিক আছে, এইটাকে আমরা বলি খাম্বা পূজা। আর এই মানে শহীদ মিনারকে আপনি বলতে যাচ্ছেন খাম্বা পূজা? অবশ্যই। এখন এইটা হলো ভারতীয় নেগেটিভ। কিভাবে? এইখানে হলো এটা হিন্দুরা তাদের মূর্তির সামনে যাইয়া পূজা অর্চনা দেয়, ফুল দেয়, পূজা দেয়। এটা সেম ঘটনা। এখন ওরা কিন্তু আমরা গ্রিন পার্টি ফুল দেই। হ্যাঁ, এখন এই কনসেপ্ট এখানে দাঁড় করা দিছে যে এই আমাদের যে তরুণ শিশু, বিদ্যা আবাল বনিতা যখন যে এখানে পূজাটা দেওয়া শুরু করবে, তখন তারা আস্তে আস্তে এটা ভারতের আধিপত্যবাদের একটা দোসর হিসেবে তারা কালচার তৈরি হবে। এই কালচারটা সিস্টেমে তারা আমাদেরকে ঢুকাই দিছে। এই হলো একটা। আরেকটা বিষয় হলো কোথায়? এরপরে 71 সালে আরেকটা বেদি নির্মাণ করছে কোথায়? খাম্বা। এটা হলো সাভার নবীনগরে। তো এই স্মৃতিসৌধ নাম দিছে। এই আরেক খাম্বা করে ওইখানে যায় আবার এই ধরনের এই কালচারটা সৃষ্টি করছে। এখন দেখা যায় যে আমরা প্রতি বছর 26শে মার্চ হোক, 16ই ডিসেম্বর হইলে আমরা ওই খাম্বা যাই, হ্যাঁ সাভার চলে যাই। বিভিন্ন শ্রেণী পেশার লোক সব ধরনের পূজা করতে যায়। হ্যাঁ, এখানে পূজা দিতে যাই। তার মানে কি? পূজা তো না, এখানে হলো ভারতীয় যে আধিপত্যবাদের সুকৌশলী পরিকল্পনা, এইটাকে তারা ওইভাবে বাস্তবায়ন করে আমাদের ভিতরে বিষটা ঢুকায় দেয়। তখন আমরা এখানে এর মাধ্যমে কি হয়? ভারতীয় আধিপত্যবাদের দোসর তৈরি হয়। আচ্ছা, আমি তো মনে করি যে ওই স্মৃতিসৌধ, এই শহীদ মিনার, এইগুলো তো একটা করে মসজিদ হতে পারতো। অবশ্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ, 92% মুসলমান সেখানে বাস করে, এবং এখানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, এখানে মসজিদ খুবই সৌকর্য এবং খুবই দর্শনীয় মসজিদ থাকলে ওখানে যদি সবাই বছর অন্তে যে একটু নামাজ পড়তেন, দোয়া করতেন, এবং সেখানে যদি যারা শহীদ হয়েছেন তাদের দোয়া করতেন, তাহলে তো আমাদের কালচারটা ঠিক থাকতো। আমাদের এখানে পয়লা ফাল্গুনে যে নানান রকম মূর্তি বানিয়ে সেগুলি করা হয়, সেইগুলো কিন্তু একটা বিজাতীয় কালচার। এই পরিবর্তনটা আসলে দরকার। কিন্তু কে আপনার সেই বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে যে শহীদ মিনার এবং স্মৃতিসৌধ ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করবার কাজটাকে এই সরকার বা পরবর্তী কোনো সরকার করতে পারবে? আপনার ক্ষমতায় আসলে নিশ্চয় করবে। আমরা তো অবশ্যই করবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা সংক্ষেপ করবো এই কারণেই যে পলিটিক্স ক্লাবের অন্যতম সদস্য মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান, মাঝে মাঝে আমাদের পলিটিক্স ক্লাবে আলোচনায় আসেন। পলিটিক্স ক্লাবের একটা ধর্ম হচ্ছে যার যার মতামত তার কাছে থাকবে, তবে তার মধ্যে যদি যেগুলো আমাদের পছন্দ হয় আমরা সেগুলো সরল স্বীকারোক্তি প্রকাশ করি। আমরাও গ্রিন পার্টির পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিই না যখন থেকে বুঝতে শিখলাম যে ফুল দেওয়া বেদাত। যদিও এখানে একটি স্তম্ভ মাথা নত করা, সেখানে মুক্তি বা ভাস্কর্য যাই বলেন, সেটাকে এক ধরনের বিজাতীয় কালচার হিসেবে আমার কাছে মনে হয়েছে। আমি সেজন্য মানে মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন
সঙ্গে একমত পোষণ করেছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুলিশ ক্লাবের আলোচনায় এসে যোগ দিয়ে কিছু মূল্যবান বক্তব্য প্রচার করবার জন্য দেশবাসীর উদ্দেশ্যে। আপনি শেষ 1 মিনিট কি বলবেন? আপনার বলার মধ্য দিয়ে কিন্তু আজকে আলোচনা শেষ হবে। শেষ 1 মিনিটে আমার বক্তব্য হলো এটাই যে ভারতীয় ষড়যন্ত্র মোকাবিলায় আগে এই সাভারের যে খাম্বা পূজা এটাকে ধ্বংস করতে হবে, এই খাম্বা ভেঙে ফেলতে হবে। সেখানে একটি মসজিদ মাদ্রাসা তৈরি হতে পারে। আমরা 16ই ডিসেম্বর 26শে মার্চ সেখানে আমরা যারা 1971 সনের 25শে মার্চে পাকিস্তান বাহিনী বা খানাদার বাহিনী যাদেরকে হত্যা করেছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে জাতীয়ভাবে সেখানে দোয়া করব। আর 1952 সনে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্যে আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা মেডিকেল কলেজের পাশে যে খাম্বা পূজা হয় এগুলো ভেঙে দিয়ে এখানে একটি মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স তৈরি করব। সেখানে সবাই মিলে এই শহীদদের জন্যে দোয়া খায়ের করবে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ আর হলো 16ই ডিসেম্বর। এই কালচারটা দ্রুত হওয়া দরকার, তাহলে আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত দেশ গঠনে অন্তত এগিয়ে যাব। আজকে সবার উদ্দেশ্যে এইটাই আমার শেষ বক্তব্য। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সাভারের খাম্বা পূজা এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে খাম্বা পূজা হয় এই দুইটা ধ্বংস করি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।